হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফাংশন ওভাররাইডিং। ফাংশন ওভাররাইডিং কি? ফাংশন ওভাররাইডিং হচ্ছে আমরা এর আগে যে ইনহেরিটেন্স পড়ছিলাম, যেখানে হচ্ছে কি আমরা একটা ফাংশনকে আরেকটা মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাস দ্বারা ইনহেরিট করছিলাম। সে একটা বেস ক্লাস থাকে, একটা হচ্ছে গিয়ে ডিরাইভড ক্লাস থাকে, বা একাধিক ইনহেরিটেন্সও করা যায়। সো অনেকগুলো বেস ক্লাস থাকতে পারে, ঠিক আছে। সো আবার অনেকগুলো ডিরাইভড ক্লাস হচ্ছে কি একটা বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। বিভিন্ন রকমের হতে পারে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হতে পারে, মাল্টিপল ডিরেক্ট ইনহেরিটেন্স হতে পারে। এখন ফাংশন ওভাররাইডিং হচ্ছে গিয়ে গিভিং নিউ ইমপ্লিমেন্টেশন অফ বেস ক্লাস মেথড ইনটু ডিরাইভড ক্লাস ইজ কল্ড ফাংশন ওভাররাইডিং। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা নতুন ফাংশন লিখবো, যেই ফাংশনটা নতুন ফাংশন বলতে কি মানে আগেই ফাংশনটা বেস ক্লাসে ছিল, কিন্তু আমি ডিরাইভ ক্লাসে যে ফাংশনটা লিখবো ওই ফাংশনটা ডেফিনেশনটা একটু চেঞ্জ হতে পারে বা নতুন ডেফিনেশন দিতে হবে আর কি। ওকে, তো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের কী করতে হয়, ফাংশন ওভাররাইডিং করতে হয়। কোনো কারণে কোনো মেথড বা কোনো ফাংশন ডেফিনেশন যদি বেস ক্লাসে দেওয়া থাকে ওইটা চেঞ্জ করতে হয় ডেফিনেশনটা, তাহলে হচ্ছে কি আমাদের ফাংশন ওভাররাইড করতে হয়। এখন signature of base class method and derived class must be same. Signature involves number of arguments, type of arguments, sequence of arguments. মানে একদম ফাংশন ওভাররাইড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একদম সেম টু সেম, মানে যেই কাজগুলো করলে ফাংশন ওভাররাইড, মানে যেই কাজগুলো করলে, যেমন হচ্ছে যদি নাম্বার অফ আর্গুমেন্ট ভ্যারি করে, তারপরে টাইপস অফ আর্গুমেন্ট চেঞ্জ হয়, অথবা সিকোয়েন্স অফ আর্গুমেন্টস চেঞ্জ হয়, তাহলে কি হতো বলো তো? তাহলে এর আগে আমি পড়ছিলাম না যে তখন হচ্ছে গিয়ে ফাংশন ওভারলোড হয়ে যেত। তো আমাদের এমন কিছু করতে হবে যেন ফাংশন ওভারলোড না হয়, তার মানে একদম সেম ফাংশন আমাদের হইতে হবে, ঠিক আছে। সো ওভারলোড না হওয়ার জন্য, যেমন এর আগে আমরা অপারেটর ওভারলোড পড়ছিলাম, তাই না? ভিন্ন ভিন্ন আর্গুমেন্ট, টাইপ অফ আর্গুমেন্ট ভিন্ন করে, অথবা হচ্ছে গিয়ে ফাংশন আর্গুমেন্টের নাম্বার চেঞ্জ করে, এইগুলো। সো এগুলো করলে তো ওভাররাইড হয়ে যাবে, সো মানে ওভারলোড হয়ে যাবে। সো ওভারলোড এড়াই চলার জন্য, ওভার রাইড করার জন্য এই কাজগুলো সেম হইতে হবে। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দিস। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে আমরা প্রথমে দুইটা হচ্ছে কি ফিল্ড করলাম, এক্স ওয়াই। প্রথম হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর লিখলাম, তারপরে হচ্ছে গিয়ে ডাবল এক্স ডাবল ওয়াই নিছি, আর হচ্ছে গিয়ে এরিয়া, ঠিক আছে। এবং আমি এখানে কনস্ট্রাক্টরটা বানাইলাম আর এরিয়াটা বানাইলাম। আচ্ছা, এরিয়াটাই জাস্ট রিটার্ন জিরো, মানে এরিয়ার সাথে তেমন কিছুই করিনি, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে এটা ছিল হচ্ছে পয়েন্ট, ক্লাসের নাম ছিল পয়েন্ট। এখন সার্কেল আর একটা ক্লাস বানালাম, যেই ক্লাসের মধ্যে একটা রেডিয়াস এক্সট্রা আসছে। এখন দেখো এইখানে যে এরিয়াটা, এইখানের এরিয়াটা কি নতুন এরিয়া না? এটা এরিয়ার কি ডিফারেন্ট হবে না? কারণ তোমার একটা পয়েন্টের জন্য এরিয়া কি জিরো ছিল, কারণ পয়েন্টের কোনো এরিয়া হয় না, কিন্তু সার্কেলের জন্য তো পাই আর স্কোয়ার। সো এখন চিন্তা করো, তোমার এই সার্কেল যে ডিরাইভ ক্লাস, এর যে বেস ক্লাস ছিল, বেস ক্লাসের মধ্যে কী ছিল? বেস ক্লাসের মধ্যে হচ্ছে এরিয়ার একটা ফাংশন লেখা ছিল অলরেডি। এখন তুমি আবার শুধু এরিয়ার ফাংশনাল লিখো, তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? একই ফাংশন দুইবার। এটাকে বলা হচ্ছে ফাংশন ওভাররাইড করতেছো। তুমি চাচ্ছ যে না, আগের যে ডেফিনেশনটা আছে এই ডেফিনেশনটা এখন আর কাজ করবে না, এখন যেটা হবে, এখন আমার নতুন লেখা ডেফিনেশনটা কাজ করবে। সেটা হচ্ছে কি এইটা, ঠিক আছে। এই যে পাই আর স্কোয়ার। সো এটাকে বলা হচ্ছে ফাংশন ওভাররাইড। এখন দেখো, আবার সিলিন্ডারের জন্য আমি এরিয়ার জন্য ডিফারেন্ট ফাংশন লিখলাম, ঠিক আছে। সেটা কি পাই আর স্কোয়ার এইচ। এখন যদি আমি পি ডট এরিয়া, সি ডট এরিয়া, তারপরে সিলিন্ডার ডট এরিয়া দেই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে ওই অনুসারে কাজ করবে। বোঝা গেছে? এটাই হচ্ছে সিম্পলি ফাংশন ওভাররাইড করা। মানে আমি জাস্ট রিডিফাইন করলাম একটা ফাংশনের। সো যখন আমি ওভাররাইড করব, তখন এই ক্লাসের মধ্যে যদি অলরেডি এক্সিস্টিং কোনো নাম থাকে একই সেম ফাংশনের, তাহলে এইটাই কল হবে, ওইটা কিন্তু আর কল হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফাংশন, এরপরে হচ্ছে কি আসে পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজম
ইন সি প্লাস প্লাস। আচ্ছা, কম্পাইল টাইম পলিমরফিজম হইতে পারে, রান টাইম পলিমরফিজম হইতে পারে। সো দুইটা হইতে পারে, একটা হচ্ছে গিয়ে কি কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, এখন পলিমরফিজমটা ব্যাপারটা কি মনে করো। আচ্ছা, এর আগে একটু এর ভিতরে কি লেখা আছে একটু দেখো। ইউজেস স্ট্যাটিক আর আর্লি বাইন্ডিং, এরপর বলছে ফাংশন অপারেটর ওভারলোডিং, ফাংশন অ্যান্ড অপারেটর ওভারলোডিং। ঠিক আছে, আর রান টাইম পলিমরফিজম কি, রান টাইম পলিমরফিজম হচ্ছে ইউজেস ডাইনামিক অর লেট বাইন্ডিং, এবং এক্সাম্পল দিচ্ছে হচ্ছে ভার্চুয়াল ফাংশন। আচ্ছা, মানে দেখো তোমার পলিমরফিজম কি, পলিমরফ মানে একই জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন অনেকবার থাকতে পারে, এটাকে বলা হয় পলিমরফিজম। এখন পলিমরফিজম বিভিন্ন রকম হতে পারে, যেমন ভার্চুয়াল ফাংশন, এখানেও কি পলিমরফিজম হয় না? কারণ কি, তুমি একটা ফিল্ডের ভ্যালু আপডেট করার চেষ্টা করতেছো, যেটা হচ্ছে গিয়ে কমন বেস ক্লাস আছে। ঠিক আছে, সো একবার এই বেস ক্লাস মানে একবার হচ্ছে তোমার অন্য বেস ক্লাস থেকে যাওয়া হয়েছে, আর একটা হচ্ছে আর এক বেস ক্লাস থেকে হচ্ছে ওই একই বেস ক্লাসে যাওয়া হয়েছে। সো এর জন্য আমরা কি ভার্চুয়াল ফাংশন ইউজ করতাম, তাই না? সো ভার্চুয়াল ফাংশন হচ্ছে এই ঝামেলাটা সরানোর জন্য। সো ভার্চুয়াল ফাংশন আমি এরপরেই পড়াবো, স্টিল আমরা হচ্ছে মানে বুঝলাম যে প্রথম যেটা কম্পাইল টাইম পলিমরফিজম, এটা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং অথবা অপারেটর ওভারলোডিং, এটা হচ্ছে কি কম্পাইল টাইম পলিমরফিজম, মানে কম্পাইল টাইমে এটা ইয়া করতে পারে আর কি। ঠিক আছে, কম্পাইল টাইমেই বের করে ফেলতে পারে, কিন্তু রান টাইমে কিছু কিছু জিনিস, যেমন এটা হচ্ছে কম্পাইল টাইমে বুঝতে পারবে না, রান টাইমে হচ্ছে কি এটা আইডেন্টিফাই করতে পারবে। এখন আমরা একটু যদি বিস্তারিত দেখি, আর্লি বাইন্ডিং আর লেট বাইন্ডিং বলতে কী বুঝাইছে। আর্লি বাইন্ডিং বলতে বুঝাইছে যে যেসব নর্মাল ফাংশনগুলো আছে, নর্মাল ফাংশন, তারপর হচ্ছে ওভারলোডেড ফাংশন, এরপর হচ্ছে নন ভার্চুয়াল মেম্বার, এবং হচ্ছে কি কি ফ্রেন্ড ফাংশন, এইগুলো হচ্ছে গিয়ে কি আর্লি বাইন্ডিং হয় আর কি। এবং এগুলা কি কম্পাইল টাইমেই রিজলভ হয়ে যায়, কারণ কম্পাইল টাইমেই ধরে ফেলতে পারে যে এইখানে কি হয়েছে, ওভারলোড করতে করা হয় না ঠিক মতো, বা নন ভার্চুয়াল মেম্বারগুলোর জন্য কি হইতে পারে, অথবা ফ্রেন্ড ফাংশনের প্রবলেমগুলো। ঠিক আছে, আর এটা কি এফিসিয়েন্ট, কিন্তু ফ্লেক্সিবিলিটি নাই। মানে তুমি একটু মানে তুমি চাচ্ছ কিছু একটা লিখতে যাচ্ছ, কিন্তু তোমার লেখার আগে খালি ইরোর 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 কম্পাইল টাইম ইরোর দিয়ে বসে আছে, মেজাজটা একটু গরম হয়ে যায়। সো এটা একটু ঝামেলা। আর লেট বাইন্ডিংটা কি, লেট বাইন্ডিং আচ্ছা কম্পাইল টাইম ইরর মানে বুঝো, মনে করে এই দেখো এটা কম্পাইল টাইম ইরর, এই দেখছো এখানে যে কম্পাইল টাইমে ধরে ফেলছে যে আমার এক্সপেক্টেড একটা এই ইয়া দিতে হবে আর কি, মানে সাম অফ ডিভিজন আমি ফাংশন লিখছি, ফাংশনের এই এবার কম্পাইল টাইম ইররটা থাকবে না। ঠিক আছে, এখন আমি যদি মনে করো এখানে দেই, মনে করো ইন্ট এ ইকুয়াল টু 1/0, এখন দেখো যখন 1/0 দিলাম, এখন কিন্তু কম্পাইল টাইম কোনো ইরর হয়নি। কিন্তু যখন যখন হচ্ছে কি তুমি এই সাম মনে করো এই ফাংশনটা আমি কল করলাম সাম অফ ডিভিজর, এখন যখন আমি রান দিব তখন দেখো 1/0 ডিভিশন বাই 0 ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, সো এটা কিন্তু প্রথমে ধরতে পারে নাই, ও কিন্তু প্রথমে বুঝতে পারে নাই যে এটা হচ্ছে একটা ইরর দিবে। সো এটা হচ্ছে কম রান টাইমে যখন রান করলো তখন বুঝতে পারছে। কিন্তু আমি যদি এখানে মনে একটা ভুল করলাম, এই যে এখন দেখো কম্পাইল টাইমে ধরে ফেলছে, এই যে দেখছো কম্পাইল টাইমে হচ্ছে এই যে অলরেডি এক্সপেক্টেড কি হওয়া উচিত ছিল এটা বুঝে ফেলছে। সো এটা হচ্ছে কম্পাইল টাইম ইরর, আর হচ্ছে রান টাইম। আচ্ছা, সো এটা একটু ফ্লেক্সিবিলিটি, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি দেখাই গেছে যে একটু লাল হয়ে গেলে একটু ফ্লেক্সিবিলিটি কম লাগে আর কি। আচ্ছা, আর লেট বাইন্ডিং হচ্ছে ভার্চুয়াল ফাংশনের ফাংশন অ্যাক্সেস ভায়া এর বেস ক্লাস পয়েন্টার। সো ভার্চুয়াল ফাংশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে লেট বাইন্ডিংয়ে আসে, এবং এটা কি রান টাইমে যে রিজলভ হয়। এখন এটা কোয়াইট ফ্লেক্সিবল ডিউরিং রান টাইম, মানে এটা রান টাইমে যে ফ্লেক্সিবল হয়, এবং কিন্তু এটা আবার কি রান টাইমে একটা ওভারহেড হিসেবে থাকতেছে না, কারণ স্লো ডাউন প্রোগ্রাম স্লো ডাউন করে দিচ্ছে, কারণ রান টাইমে এটা আবার তোমার কি করতে করা লাগতেছে, হিসাব করা লাগতেছে। এখন C++ allows base class pointers to point to derived class objects. Let we have মনে করো আমাদের একটা বেস ক্লাস আছে আর একটা ডিরাইভ ক্লাস আছে যেটা ওই বেস ক্লাসকে ডিরাইভ করছে, আর বেস ক্লাসটাকে ইনহেরিট করছে। হ্যাঁ, এখন চিন্তা করো, দেন উই ক্যান রাইট বেস পয়েন্টার মনে করো p1 এবং ডিরাইভড ডি অবজেক্ট
বেজের একটা পয়েন্টার নিলাম, ডিরাইভড একটা অবজেক্ট নিলাম, আমি p1 ইকুয়াল টু ডিরাইভডের অবজেক্ট রাখতে পারবো। আবার বেজের মধ্যে নতুন একটা ডিরাইভড ফাংশন আমি রাখতে পারবো, ডিরাইভড একটা অবজেক্ট রাখতে পারবো। তার মানে আমি বেজের মধ্যে ডিরাইভডকে রাখতে পারবো, কিন্তু ডিরাইভডের মধ্যে বেজ রাখতে পারবো কিনা এটা এখানে বলে নাই, এখনো পড়ানো হয়নি এখানে, তাই না? কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু এটা রাখা যাবে, ওটা রাখা যাওয়ার পসিবিলিটি নাই। একটু সামনে গেলে দেখতে পারবো। ইউজিং এ বেস ক্লাস পয়েন্টার পয়েন্টিং টু এ ডিরাইভড ক্লাস অবজেক্ট, we can access only those member of derived object that were inherited from the base. It's normal, তাই না? তুমি হচ্ছে গিয়ে কি করলা, তুমি হচ্ছে গিয়ে মনে করো যে একটা বেস ক্লাস পয়েন্টার দিয়ে ডিরাইভড ক্লাসের পয়েন্টারকে পয়েন্ট করলা, তাইলে এখন তোমার কাছে আছে একটা বেস ক্লাসের পয়েন্টার, তুমি কিভাবে যেই যেই মেথড অথবা যেই মেম্বারগুলো বেস ক্লাসের মধ্যে নাই, মানে সেগুলো শুধুমাত্রই ডিরাইভড ক্লাসে ছিল, ওইটা তো তুমি পয়েন্ট করতে পারতেছো না, সো এটা বলতে পারবো না, তাই না? আচ্ছা, দিস ইজ বিকজ দ্য বেস পয়েন্টার হ্যাজ নলেজ অনলি অফ দ্য বেস ক্লাস, ইট নোস নাথিং অ্যাবাউট দ্য মেম্বার্স অ্যাডেড উইথ দ্য ডিরাইভড ক্লাস। ঠিক আছে, এখন আমরা যদি একটা কোডের এক্সাম্পল দেখি, এখানে দেখো ক্লাস বেস ভয়েড শো ফাংশন লিখছি, বেস ক্লাস, এটা হচ্ছে বেস ক্লাস, এই বেস ক্লাসের মধ্যে একটা শো ফাংশন আছে। আচ্ছা, এরপরে ডিরাইভ ক্লাস, এটা কি বেস ক্লাসকে ডিরাইভ করছে এবং ইনহেরিট হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলছেন যে অনলি দোজ মেম্বার্স অফ দ্য ডিরাইভড অবজেক্ট, যেই মেম্বারগুলো ডিরাইভড অবজেক্ট আছে, এটা কিন্তু বুঝে রাখো, ঠিক আছে? তাহলে এখানে ঝামেলাই হবে না। এটা বলছে যে নর্মালি ওই বেস ক্লাসের অবজেক্ট, বেস ক্লাসের যেই পয়েন্টার আছে ওইটা ডিরাইভ ক্লাসের সবাইকে পয়েন্ট করতে পারবে না, শুধুমাত্র বেস ক্লাসের যেগুলো ইনহেরিট করছে আর কি, যে দোজ মেম্বার্স অফ ডিরাইভড অবজেক্ট দ্যাট ওয়ার ইনহেরিটেড ফ্রম দ্য বেস। সো ইনহেরিটকে মানে বেসকে যেই ইয়াগুলো ইনহেরিট করছে। আচ্ছা, ক্লাস ডিরাইভড আমি এখানে লিখলাম। এরপরে দেখো, আমি প্রথমে বেজের একটা অবজেক্ট বানিয়েছি b1 এবং b1 ডট শো দিছি, তাহলে কি বেজ লেখা আসছে কি বেজ। এবার এখানেও একটা শো ফাংশন আছে, সো আমি যদি ডিরাইভড d1 এবং d1 ডট শো দিই তাহলে লেখা আসবে কি ডিরাইভড। কিন্তু এখন বেজের একটা পয়েন্টার যেটার মধ্যে আমি b1 এই অবজেক্টটাকে রাখতেছি, ঠিক আছে? এইবার যদি আমি শো দেই তাহলে কি দেখাবে, বেজ দেখাবে, কারণ বেজের ফাংশন কল হয়েছে। আবার পি পি বি পিবি যেই পয়েন্টারটা, ওটার মধ্যে যদি আমি আগেরটার মধ্যে আমি কি রাখছিলাম, বেজ রাখছিলাম, বেজ রাখলেও বেজ আসছে, ডিরাইভ রাখার পরেও বেজ আসছে। অল দ্য ফাংশন কল ওয়ার স্ট্যাটিক্যালি অর আর্লি বাউন্ড, আগে থেকেই হচ্ছে এখান থেকে ইয়া হয়ে গেছে, বুঝা গেছে? তার মানে এই কথাটাই বেশি ইম্পর্টেন্ট যে use a base class pointer pointing to direct class object, we can access only those member, আমরা শুধু সেই মেম্বারগুলোই ইয়া করতে পারি যেগুলো members of the derived object that were inherited from the base, তাহলে বেস ক্লাস থেকে যেগুলো ইনহেরিট করছে ডিরাইভড ক্লাস। এখন দেখো পয়েন্টার্স, so while it is permissible for a base class pointer to point to a derived object, the reverse is not true। মানে একটু আগে বললাম না যে আচ্ছা ডিরাইভড ক্লাসের মধ্যে কি বেস রাখা যাবে কিনা, না এটা রাখা যাবে না। তাহলে কি হবে বলো তো, তাহলে কম্পাইল টাইম এরর দিয়ে দেবে, বুঝা গেছে? তার মানে আমি যদি একটা ডিরাইভের মধ্যে যদি একটা বেস ক্লাসের অবজেক্ট রাখতে চাই, তাহলে এটা দিবে হচ্ছে গিয়ে কি এরর দিবে, কম্পাইল টাইম এরর দিয়ে দিবে, বুঝা গেছে? আচ্ছা, we can perform a downcast with the help of typecasting.
বাট শুড ইউজ ইট উইথ ক্যাশন। আমরা ডাউনকাস্ট করতে পারি টাইপ কাস্টিং করে, কিন্তু এটা একটু মাথায় রেখে করতে হবে, কারণ পয়েন্টার অ্যারিথমেটিক ইজ রিলেটিভ টু ডেটা টাইপ। দ্য পয়েন্টার ইজ ডিক্লার্ড অ্যাজ পয়েন্টিং টু। ইফ উই পয়েন্ট এ বেস পয়েন্টার টু এ ডিরাইভড অবজেক্ট, আমরা যদি একটা বেস পয়েন্টার, আমরা যদি ইফ উই পয়েন্ট এ বেস পয়েন্টার টু এ derived object, then increment the pointer, it will not be pointing to the next derived object. বুঝা গেছে? So it will be pointing to what it thinks is the next base object. এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যদি একটা বেস ক্লাস, মনে করো বেস ক্লাসের একটা পয়েন্টার, ঠিক আছে, এই বেস পয়েন্টার যেটা আছে, এই বেস পয়েন্টারটা ইট উইল বি পয়েন্টিং টু, তার মানে বেস পয়েন্টার যেটা আছে আমার, এই বেস পয়েন্টারটা মনে করো একটা ডিরাইভড অবজেক্টকে পয়েন্ট করে আছে, ঠিক আছে, একটা ডিরাইভডকে হচ্ছে গিয়ে পয়েন্ট করে আছে। এখন আমি যদি এই বেস পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করি তাহলে কী হবে বলো তো? ও কি আরেকটা ডিরাইভড অবজেক্টকে খুঁজবে? না, ও কি করবে, ও আরেকটা বেস অবজেক্টকেই কি করবে, নেক্সট বেস অবজেক্টটাকেই খুঁজবে, পয়েন্ট করার চেষ্টা করবে, কারণ বেস পয়েন্টার যেহেতু, ও শুধু বেসকেই পয়েন্ট করতে পারে, মানে ডিরাইভডের যতটুকু বেজের অংশ আছে অতটুকুই পয়েন্ট করতে পারবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন। এ ভার্চুয়াল ফাংশন ইজ আ মেম্বার ফাংশন that is declared within a base class and redefined, called overriding by a derived class. আচ্ছা, ভার্চুয়াল ফাংশনটা কি? এ ভার্চুয়াল ফাংশন ইজ আ মেম্বার ফাংশন। ভার্চুয়াল ফাংশন অবশ্যই কী হবে, একটা ফাংশন, ভার্চুয়াল ফাংশন একটা ফাংশন, যেটা হচ্ছে মেম্বার ফাংশন, দ্যাট ইজ ডিক্লেয়ার্ড উইদিন এ বেস ক্লাস। বেস ক্লাসে ডিক্লেয়ার করা থাকবে এবং রিডিফাইন করা হবে, মানে ওভাররাইড করা হবে ডিরাইভ ক্লাসে, ঠিক আছে, এটাকে বলা হয় একটা ভার্চুয়াল ফাংশন। সো ভার্চুয়াল ফাংশন একটা বেস ক্লাসের মেম্বার ফাংশন, যেটা কি করা হবে, ওভাররাইড করবে ডিরাইভ ক্লাসে। ইট ইমপ্লিমেন্টস দ্য ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথড ফিলোসফি দ্যাট আন্ডারলাইজ পলিমরফিজম। তার মানে এটা কি ইমপ্লিমেন্ট, দেখো, ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথড, ইন্টারফেস একটা বাট মেথড মাল্টিপল হয়ে গেছে আর কি, মানে একটাই ফাংশন বাট অনেকগুলো মেথড ডিফাইন করা আছে। সেম মানে আমরা যখন ওই ওভাররাইড করতাম, ওভারলোড করতাম, তখন কী করতাম, ভিন্ন ভিন্ন ফাংশন, মানে শুধু নামটা সেম থাকতো, কিন্তু আমরা আলাদা আলাদা করে কিন্তু জাস্টিফাই করতে পারতাম, ভিন্ন ভিন্ন আর্গুমেন্ট থাকতো, আর্গুমেন্টের টাইপ ভিন্ন থাকতো। কিন্তু যখন এটা হচ্ছে, এখানে সেম ফাংশন, কিন্তু ও কী করতেছো, ওকে কী করাচ্ছ, ওকে হচ্ছে কি এক সময় এক ফাংশন ইউজ করানো লাগতেছে। সো এটা আসলে রান টাইম পলিমরফিজম হবে, ঠিক আছে। দ্য কিওয়ার্ড ভার্চুয়াল ইজ ইউজড টু ডেজিগনেট এ মেম্বার ফাংশন অ্যাজ ভার্চুয়াল। সো ভার্চুয়াল যদি আমি করি, সাপোর্টস রান টাইম পলিমরফিজম উইথ দ্য হেল্প অফ বেস ক্লাস পয়েন্টার্স। সো আমরা কী করতে পারি, রান টাইম পলিমরফিজম উইথ দ্য হেল্প অফ বেস ক্লাস পয়েন্টার, মানে বেস ক্লাসের পয়েন্টার দিয়ে আমি একটা রান টাইম পলিমরফিজম ঘটাতে পারি। মনে করো while redefining a virtual function, মানে ভার্চুয়াল ফাংশনকে রিডিফাইন করছো ইন এ ডিরাইভড ক্লাসে ভার্চুয়াল ফাংশন রিডিফাইন করা হয়েছে, ভালো কথা, রিডিফাইন করলা। এরপরে দ্য ফাংশন সিগনেচার মাস্ট ম্যাচ দ্য অরিজিনাল ফাংশন প্রেজেন্ট ইন দ্য বেস ক্লাস, সো উই কল ইট ওভাররাইডিং, নট ওভারলোডিং। এটা মাথায় রাখতে হবে, অবশ্যই আমাদের ওভাররাইড করতে হবে, ওভারলোডিং কিন্তু করা যাচ্ছে না। এখন when a virtual function is redefined by a derived class, একটা ভার্চুয়াল ফাংশন একটা ডিরাইভড ক্লাসে রিডিফাইন করা হয়েছে, আচ্ছা, সো আমার কি করতেছে, একটা ভার্চুয়াল ফাংশন আছে, ওই ভার্চুয়াল ফাংশনটাকে আমি ডিরাইভড ক্লাসে রিডিফাইন করছি। দ্য কিওয়ার্ড ভার্চুয়াল ইজ নট নিডেড,
বাট ক্যান বি স্পেসিফাইড ইফ দ্য প্রোগ্রাম ওয়ার্কস। ভার্চুয়াল দরকার নাই আসলে এখানে স্পেসিফাই করার, মানে একটা ডিরাইভ ক্লাস আমরা একটা ওয়েন ভার্চুয়াল ফাংশন ইজ রিডিফাইন্ড ইন ডিরাইভ ক্লাস দ্য কিওয়ার্ড ভার্চুয়াল ইজ নট নিডেড। ঠিক আছে, দ্য ভার্চুয়ালিটি অফ দ্য মেম্বার ফাংশন কন্টিনিউয়াস অ্যালং দ্য ইনহেরিটেন্স চেইন। আচ্ছা, ভালো কথা। এইবার a class that contains a virtual function is referred to as a polymorphic class. যেইখানেই আসলে ভার্চুয়াল ফাংশন আছে ওইখানে পলিমরফিক ক্লাস হিসেবে ডিফাইন করা যাবে। এখন আমি যদি এক্সাম্পল দেখাই তাহলে সবথেকে ভালো হবে। বেস ক্লাস, মনে করো এই দেখো বেস ক্লাস আছে একটা, বেস ক্লাসের মধ্যে আমি একটা শো ফাংশন লিখলাম, ডিরাইভ ক্লাসের মধ্যে আমি কি করলাম, বেস ক্লাসকে ডিরাইভ করছে এর মধ্যেও একটা শো ফাংশন লিখলাম। এখন আমি যদি এখান থেকে প্রথমে বি ওয়ান ডট শো দেই বেসকে, ডিরাইভড ডি ওয়ান ডট শো দেই ডিরাইভড, এবং বেজের পয়েন্টারে মানে আগে যেটা করছি সেম শিট। এখন এইখানে কি হয়েছে, স্ট্যাটিক বাইন্ডিং হয়েছে, কারণ যখন বি ওয়ান ডট শো দিছি প্রথমেই বুঝে ফেলছে, এবার ডি ওয়ান ডট শো দিছে প্রথমেই বুঝে ফেলছে স্ট্যাটিক বাইন্ডিং। কিন্তু এইটা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, যখন তুমি একটা বেজের পয়েন্টার দিয়ে এই বেজের পয়েন্টার বেজে করে তারপরে হচ্ছে গিয়ে তুমি শো দিছো, আবার বেজের পয়েন্টারকে ডিরাইভডের অ্যাড্রেসকে বেজের পয়েন্টারের মধ্যে রেখে তারপরে দিছো, তখন কি হয়েছে, বেজ এখন দেখো কি হয়ে গেল, ডিরাইভড হয়ে গেছে, দেখছো? সেটা ডাইনামিক বাইন্ডিং হয়েছে। এখন এখানে একটা কথা আছে, দেখো আমরা একটু আগে যখন এই কাজটা করছিলাম, দেখো তো আমি এখানে শো ফাংশন ছিল, এখানে বেজ আসছিল, এইখানেও কি আসছিল, বেজ আসছিল, তাই না? কিন্তু এখানে কি শুধু পাবলিক শো, মানে এই বেস ক্লাসের যেই শো ফাংশনটা ছিল এটা কিন্তু ভার্চুয়াল ছিল না, ঠিক আছে? এটা ভার্চুয়াল ছিল না, বাট যখন যেহেতু ভার্চুয়াল ছিল না, তুমি কিন্তু এই পয়েন্টার, আমার কথাটা বোঝার চেষ্টা করি, তাহলে যখন এটা ভার্চুয়াল ছিল না বেস ক্লাসের পয়েন্টারটা, এই যে বেস ক্লাসের এই ক্লাস যেটা আছে বেস ক্লাসের মধ্যে যে শো ফাংশনটা এটা কিন্তু ভার্চুয়াল ফাংশন না, নর্মাল ফাংশন। সো আর এখানে ওভাররাইড করছি আর কি, ওকে। এখন ওয়েন আমরা পয়েন্টারটা বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে রাখলাম, আবার ডিরাইভ ক্লাসের পয়েন্টারের মধ্যে সবসময় বেস দেখাচ্ছে, তাই না? সবসময় বেস দেখাবে, কারণ ও তো এই সম্পর্কে কিছু জানে না, জানে কিছুই জানে না। কিন্তু যখন আমরা এইখানে কি করলাম, বেস ক্লাসের এই শো ফাংশনটাকে ভার্চুয়াল বানিয়ে দিলাম, ঠিক আছে? তাইলে কি হবে, এখন যদি আমি বেজের মধ্যে রাখি তাহলে কি হবে, বেজকে বেজের মধ্যে এখন যদি আমি রাখি তাহলে ওর ডাইনামিক বাইন্ডিং হওয়ার পরে বেজই আছে, কিন্তু ডিরাইভডকে যদি বেজের মধ্যে রাখি, বেজের মধ্যে রাখার পরে ও কি ডিরাইভ সম্পর্কে কোনো কিছু ধারণা আছে ওর? নাই। কিন্তু যেহেতু আমি ভার্চুয়াল দিছিলাম এটা, সো এখানে কি হবে, ডিরাইভড হবে। সো এটা ডায়নামিক বাইন্ডিংয়ের কারণে হয়েছে। এখন এটা যে আরেকটু ভালো করে দেখি, মনে করো আমার বেস ক্লাসের এটা কি ভার্চুয়াল বানাইছি, তাই না? বেস ক্লাসের শো ফাংশনটাকে ভার্চুয়াল বানাইছি। এখন আমি কি করলাম, হচ্ছে কি আমি নতুন একটা ক্লাস, ডিরাইভ ক্লাস, যেটা কি বেস ক্লাসকে কি করতেছে, ইনহেরিট করতেছে, ঠিক আছে? D1টা ডিরাইভ ক্লাস কার, বেস ক্লাসকে ডিরাইভ করছে। আচ্ছা, এখন কি হইলো, আমি শো ফাংশনের এখানে আরো একটা ডেফিনেশন দিলাম, ডিরাইভড 1। আবার এই D2 আবার করছে কি, এই D2 হচ্ছে গিয়ে বেস ক্লাসকে কি করছে, D2 বেস ক্লাসকে কি করছে বলো, বেস ক্লাসকে হচ্ছে গিয়ে ইনহেরিট করছে, তাই না? তাহলে এইখানে যখন তুমি করলা, মানে ডিফাইন করলা এই শো ফাংশনের আবার নতুন ডেফিনেশন দিলা, এবার চিন্তা করো আমি একটা বেস ক্লাসের হচ্ছে প্রাইমারি একটা পয়েন্টার বানাইলাম, বেস ক্লাসের পয়েন্টার, তারপরে D1 এর একটা অবজেক্ট বানাইলাম,
D2 এর একটা অবজেক্ট বানাইলাম, দুইটা ডিরাইভ ক্লাস একটা বেস ক্লাসের পয়েন্টার। এখন আমি কি করলাম যে ইফ এন এর ভ্যালু নিছি, যদি n ডিভিজিবল বাই 2 হয় তাহলে পিবি ইকুয়াল টু OD1, মানে ডিরাইভ ক্লাস, এই ডিরাইভ ক্লাসের পয়েন্ট, এই ডিরাইভ ক্লাসের অ্যাড্রেসটা আমি পিবি এর মধ্যে রাখবো। আর যদি এইটা দুই দ্বারা ডিভাইড না হয়, মানে এটা একটা ইউজারই যেটা ইনপুট দিতে পারে, ইভেন নাম্বার দিতে পারে, অড নাম্বারও দিতে পারে। এখন মনে করো অড দিছে, তাহলে অড দিলে কি হবে, অড দিলে হচ্ছে 2 নম্বরটাকে রাখবে, আর যদি ইভেন দেয় তাহলে 1 নম্বরটাকে রাখবে। এখন আমি যদি শো দেই গেস ফর, এখন কী হবে, পিবি ডট শো দিলাম। এখন ও কি এই বেস ক্লাসের শো ফাংশনকে কল করবে, নাকি এইটাকে করবে, নাকি এইটাকে করবে, 2 নম্বর ডিরাইভ ক্লাস নাকি 1 নম্বর ডিরাইভ ক্লাস নাকি বেস ক্লাস? সো এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তার আগে এখানে আচ্ছা আরেকটা জিনিস আছে, ভার্চুয়াল ডিস্ট্রাক্টরস। সো কনস্ট্রাক্টর ক্যানট বি ভার্চুয়াল, কনস্ট্রাক্টর কিন্তু ভার্চুয়াল হইতে পারে না, বাট ডিস্ট্রাক্টর ক্যান বি ভার্চুয়াল। It ensures that the derived class destructor is called when it ensures that the derived class destructor is called when a base class pointer is used while deleting a dynamically created derived class object. বুঝতে পারছো? কনস্ট্রাক্টর কিন্তু ভার্চুয়াল হতে পারে না, কিন্তু ডিস্ট্রাক্টর হতে পারে। কারণ তুমি চিন্তা করো, ইট এনশিওরস দ্যাট দ্য ডিরাইভ ক্লাস ডিস্ট্রাক্টর, মনে করো ডিরাইভ ক্লাসের যে ডিরাইভ ক্লাস, আমি নতুন ডিরাইভ ক্লাস যেটা হয়েছে, ওই ডিরাইভ ক্লাসের যে ডিস্ট্রাক্টর যেটা আছে, ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টর ইজ কল্ড ওয়েন এ বেস ক্লাস পয়েন্টার, ওয়েন এ বেস ক্লাস পয়েন্টার ইজ ইউজড। কারণ চিন্তা করো, তুমি একটা ডিরাইভ ক্লাস আছে তোমার কাছে, এই যে মনে করো ডিরাইভ ক্লাস থেকে তো তোমার ডিস্ট্রাক্ট করতে হবে, তুমি এটা পয়েন্টারের মধ্যে রাখছো বিদায় কি ওকে ডিস্ট্রাক্ট করার কোনো দরকার নেই, অবশ্যই ডিস্ট্রাক্ট করার দরকার আছে while deleting a dynamically created derived class object. So একটা ডাইনামিক্যালি ক্রিয়েটেড ডিরাইভ ক্লাস অবজেক্টের মেমোরি ফ্রি করার জন্য আমার ওইটার ডিলেট ফাংশনকে তো অবশ্যই কল করতে হবে। কিন্তু এখন তুমি যদি ডিস্ট্রাক্টর ওইটা কল না করে শুধুমাত্র বেস ক্লাসে ডিস্ট্রাক্টর কল করো, তাহলে ঝামেলা হয়ে গেল না? তাহলে ওইটা ফ্রি কে করবে? কেই তো করার থাকলো না। এই জন্য ডিস্ট্রাক্টরকে কি ভার্চুয়াল করা যায়, ঠিক আছে? এখন এইখানে দেখো, জিনিসটা একটু একটা কোড লিখলেই কোডে লেখা বোঝানো আছে। আচ্ছা, ভার্চুয়াল ডিস্ট্রাক্টরস। সো বেস ক্লাসের ডিস্ট্রাক্টর বানালাম, ডিস্ট্রাক্টিং অবজেক্ট। আবার ডিরাইভ ক্লাস যেটা কি বেস ক্লাসকে ডিরাইভ করছে, এখন আমি ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টরকে কল করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যখন পয়েন্টারকে একটা ডিরাইভ ক্লাস বানানোর পরে আমি যদি পয়েন্টারের মধ্যে রাখি এবং ডিলেট পি দেই, তাহলে কি করবে? ডিস্ট্রাক্টিং বেস, মানে বেসের ডিস্ট্রাক্টরকে কল করছে। কিন্তু ডিরাইভডের যে ডিস্ট্রাক্টর এটা কল করার দরকার আছে না, কিন্তু করে না এখানে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে কি বেসটাকে ভার্চুয়াল করে দিব। তাইলে কি করবে? যখন ডিলেট পি দিব তখন আগে ওর ডিরাইভডকে হচ্ছে কি ডিস্ট্রাক্ট করবে, তারপরে হচ্ছে কি বেসকে ডিস্ট্রাক্ট। দেখো, ভার্চুয়াল না দেওয়ার কারণে শুধু বেসকে করছে, কিন্তু ভার্চুয়াল দেওয়ার কারণে আগে ডিরাইভকে করছে। আগে কি করছে বলো তো? আগে হচ্ছে গিয়ে ডিরাইভকে করছে, এই যে আগে ডিরাইভকে করছে, তারপরে হচ্ছে গিয়ে বেসকে করছে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, জিনিসটা আবার একটু যদি রিপিট করি, ব্যাপারটা হচ্ছে কি ঘটছে দেখো। ব্যাপারটা হয়েছে এখানে যে ভার্চুয়াল ডিস্ট্রাক্টর ইউজ করতেছি আর কি, কারণ যখন মেমোরি অ্যালোকেশন করা হবে তখন হচ্ছে গিয়ে তুমি তো পয়েন্টার, তোমার তো কোনো ঝামেলা নেই, পয়েন্টার হচ্ছে গিয়ে শুধুমাত্র ডিরাইভডের মানে ডিরাইভডের যেই ইয়াগুলো কমন আছে বেজের সাথে, এইগুলাই খালি পয়েন্ট করে আছেন। কিন্তু কথা হচ্ছে কি ভাই, ডিরাইভডকে তো তোমার ডিস্ট্রাক্ট করতে হবে, ডিস্ট্রাক্ট না করলে মেমোরি লিক হইতে পারে না। সো এই কারণে যেটা করা হচ্ছে এখানে, এই কারণে হচ্ছে গিয়ে তোমার এক্সপ্লিসিটলি আমি যদি পারতেছি না, কোনো উপায় নাই, এই কারণে আমি ওই বেস ক্লাস যেটা আছে, বেস ক্লাসের ডিস্ট্রাক্টরকে আমি কি করব? ভার্চুয়াল বানাই দেব। তাইলে ও প্রথমে
ডিরাইভটাকে ইয়া করবে, তারপরে হচ্ছে বেসটাকে করবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে পিওর ভার্চুয়াল ফাংশন। সো ইফ উই ওয়ান্ট টু omit the body of a virtual function in a base class, we can use pure virtual functions. আমরা কি চাচ্ছি, উই ওয়ান্ট টু omit, আমরা omit করতে চাচ্ছি omit the body of a virtual function। একটা ভার্চুয়াল ফাংশন আমি এখানে আছে, সো আমি ওইটার বডিটাকে omit করতে চাচ্ছি in a base class. So we can use pure virtual function. So আমি কি করব, virtual return type function name parameter list equal to 0. So it makes a class an abstract class. ক্লাসকে কি করে, abstract class বানায়। We cannot create any objects of such classes. আমরা শুধু এটাকে ডিরাইভই করতে পারি, ক্লাস বানানো, ওটার থেকে কোনো অবজেক্ট বানানো পসিবল না। It forces derived classes to override it, otherwise they become abstract too. We can still create a pointer to an abstract class because it is at the heart of runtime polymorphism. তার মানে আমরা কিন্তু স্টিল ক্রিয়েট করতে পারি abstract ক্লাসের পয়েন্টার, we can still create a pointer to an abstract ক্লাসের কিন্তু আমরা পয়েন্টার ক্রিয়েট করতে পারি, বিকজ এটা না হলে তো পলিমরফিজম হবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে এইখানে কি হবে, pv.show। আমি যেহেতু এটা ভার্চুয়াল ফাংশন বানাইছি, তাই না? এখন আমি তাহলে কোডটা তোমাদেরকে লিখে দেখাই। আমি প্রথমে একটা বেস ক্লাস লিখব। আচ্ছা দেখো, আমি প্রথমে একটা বেস ক্লাসের যেই বেস ক্লাসের মধ্যে শো ফাংশন আছে, তাহলে এই যে হচ্ছে আমি মনে করো যে এগুলো বাদ দিয়ে দিই। এই যে হচ্ছে বেস ক্লাসের মধ্যে হচ্ছে মনে করো একটা ভয়েড শো ফাংশন আছে। এই শো ফাংশন কল করলে কি করবে, ও লেখা আসবে হচ্ছে গিয়ে বেস, ঠিক আছে, বেস লেখা আসবে, সরি বেস লেখা আসবে, ওকে। আচ্ছা, এখন যখন এইটা এই মিড ওয়ান এইখানে হচ্ছে গিয়ে আমি কি করলাম, এই শো ফাংশনটা ওভাররাইড করে দিলাম। আবার মিড টু যেখানে আছে, মানে নতুন আরেকটা পাবলিক, এখানেও আমি কি করে দিলাম, এই শো ফাংশনটা ওভাররাইড করে দিলাম। প্রথমটা এটা এরপরে এটা হচ্ছে কি মিড ওয়ান, এটা হচ্ছে মিড টু, ঠিক আছে। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে, এখানে আসলে এক্সপ্লিসিটলি বলা দরকার নেই, স্লাইডে পড়ছিলাম, তাই না? ওকে, সো এই ডিরাইভ ক্লাস করতেছে কি, বেস ক্লাসকে, ডিরাইভ ক্লাসটা বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। দেখো এইটা কি করছিল, বেস ক্লাসকে ইনহেরিট করছে। এই 2 নাম্বার ডিরাইভ ক্লাস এটাও কি করছে, বেস ক্লাসকে ডিরাইভ করছে, এটাও বেস ক্লাসকে ডিরাইভ করছে। এখন যদি আমি কি করি, আমি হচ্ছে কি একটা বেস ক্লাসের পয়েন্টার নিলাম। আচ্ছা, ভালো কথা, মনে করো এই যে বেস ক্লাসের একটা পয়েন্টার নিলাম। আচ্ছা, এর আগে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অবজেক্ট বানাবো, মিড অনের একটা অবজেক্ট বানাইলাম, মনে করো m1, আর মিড টু এর একটা অবজেক্ট বানাইলাম, মনে করো m2। এখন বেস ক্লাসের একটা পয়েন্টার নিলাম, মানে করো বেস পয়েন্টার, এটা ইকুয়াল টু আচ্ছা, আরেকটা বেস ক্লাসের আরেকটা অবজেক্ট বানাই, মনে করো বেস ক্লাসের একটা অবজেক্ট, এটা মনে করো b1, ঠিক আছে। এখন বেস ক্লাসের পয়েন্টার ইকুয়াল টু মনে করো আমি b1কে রাখলাম, ঠিক আছে। প্রথমত আমি যেটা করব, b1 ডট এই বিপি শো, ঠিক আছে, শো ফাংশনটাকে কল করলাম। তাহলে একটা এরকম হইতে পারে। এরপরে হইতে পারে কি, এখন এটা যদি আমি রান দিই তাহলে কী হয় বলো তো, ও বেস ক্লাসের পয়েন্টারকে কল করছে, তাই না? তাহলে ও কি করবে,
আচ্ছা, এটা অ্যাড্রেস দিতে হবে আমাদেরকে, অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমি যেটা রান দিই, তাহলে দেখো বেস লেখা আসছে, তার মানে ও বেস ক্লাসকে পয়েন্ট করছে, বেস ক্লাসের শো ফাংশনটাকে কল করছে। এখন আমি যদি করি কি, আমি যদি M1 দেই, ঠিক আছে, এই M1 কে ইয়া করছে, তারপরে দেখো বেসই লেখা আসছে, তাই না? কিন্তু আমি যদি এইখানে এইখানে এই যে বেস ক্লাস আছে না, এটাকে মনে করো আমি কি করে দিলাম, ভার্চুয়াল বানাই দিলাম, ভার্চুয়াল বানাই দিলাম। ঠিক আছে, এখন দেখো তো, এখন যদি আমি রান দেই, তাহলে দেখো mid1 আসছে, তার মানে এখন mid1কেই কল করছে। আর M2 দিলে এখন কি করে বলো তো, এখন দেখো mid2কে কল করছে, দেখছো এখন mid2কে কল করছে। আচ্ছা, এখন আমি ভার্চুয়াল বানাইলাম কি, বেস ক্লাসকে আসলে ভার্চুয়াল বানাইলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা যদি এইটাকে যদি ভার্চুয়াল বানাইতাম, এটাকে যদি ভার্চুয়াল বানাইতাম, তাহলে কি হইতো, এটা তো mid2কেই দেখাচ্ছে, সেই ভার্চুয়ালটা আমি মুছে দিই, ভার্চুয়াল। এখন যদি আমি mid1কে কল করি, ও কিন্তু সেই ঘুরে ফিরে বেসকেই দেখাবে, কারণ তুমি পয়েন্টার বানাইছো বেস ক্লাসে, ওর এইটা তো সবসময় জন্য বেসকে দেখাবে। যদি ভার্চুয়াল হইতো তাহলে ও ভার্চুয়ালে আর থাকতো না, মানে ও আর এইটাই থাকতো না, ও করতো কি ভার্চুয়ালি ও অন্য কোনটাকে পয়েন্ট করে আসছে, অন্য ওই যেটা ছিল পয়েন্ট করে ছিল ওইটাকে অ্যাক্সেস করতে পারতেছে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এখানে ছিল। তো এখানে আমরা যেটা করতেছিলাম, ইউজার যদি হচ্ছে গিয়ে মানে অড নাম্বার দেয়, অড নাম্বার দিলে এটা হবে, তখন অড টু, যেহেতু এটাকে কী করছে ভার্চুয়াল দিচ্ছে, তার মানে এই OD2 এর যেটা আছে OD2 AD2, এটা ডিরাইভ ক্লাস 2কে কল করবে অথবা এটাই কল করবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আর কি ভার্চুয়াল ফাংশন ইনহেরিটেন্স, এই সেই জিনিস। আশা করি বুঝতে পারছো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওদিন সবার জন্য শুভকামনা। স্টে হ্যাপি, স্টে গুড, আল্লাহ হাফিজ।